খাবার দেয়া হয়। এদেরকে বেশিরভাগ সময় রক্ত খেতে দেয়া হয়। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে রৌদ্রে শুকানো হয়। রৌদ্রে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া এটির সাহায্যে প্রাচীনকালে বিভিন্ন ঐতিহাসিক ওষুধ তৈরি করা হতো। তাছাড়া প্লাস্টিক সার্জারিতে এই জুকের ব্যবহার করা হয়। এই জুকের সাহায্যে মানুষের চেহারা চিকিৎসা, স্তনের চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। তাছাড়া এই জুক মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এই জুক ব্লাড সেল সহ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে। এই কারণে চীন, কোরিয়াতে প্রতি বছর এই জুক বিপুল পরিমাণে চাষ করা হয়। তারপরে এগুলোকে ইউরোপ এবং আমেরিকা মহাদেশে এক্সপোর্ট করা হয়। বর্তমানে এটা এশিয়া মহাদেশে বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়ায় এমন কিছু গ্রাম রয়েছে যে গ্রামে প্রতিটি বাড়িতে সাপ চাষ করা হয়ে থাকে। এগুলো সে বিষাক্ত সাপ যেগুলোকে দেখে প্রতিটি মানুষ ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অথচ তারা এই সমস্ত সাপগুলোকে লালন পালন করে, আর তারা এগুলো পালন করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে। এই সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের দামি দামি ব্যাগ, জুতো। এর পাশাপাশি তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়ালেট এবং বিভিন্ন দামি দামি জামা কাপড়। এগুলো অনেক উচ্চ দামে দেশ বিদেশে বিক্রি করা হয়। তাছাড়া ইন্দোনেশিয়া, চায়না এবং জাপানে সাপের মাংস অনেক জনপ্রিয়। তাছাড়া সাপের বীজ দিয়ে তৈরি করা হয় সাপে কামড়ানোর ঔষধ। এছাড়া থাইল্যান্ডে সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয়, আর এটি খাওয়ার পর বৃদ্ধরা যুবকের মতন শক্তিশালী হতে পারে। তারা মনে করে থাকে এই জুস, তবে তারা বেশিরভাগ সময় বিষধর সাপটাই বেশি পালন করে থাকে, কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়। তবে এই সাপ চাষ করা মোটেও সহজ কাজ নয়। এই সাপ চাষ করা মানুষগুলো গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে। এরপর তারা জঙ্গলের ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে। এরপর তারা একটি ফার্ম তৈরি করে। এই ফার্মে কবুতরের বাসার মতন অনেক ছোট ছোট খোপ থাকে। এই ছোট ছোট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপ রাখা হয়। যেগুলো বিষধর সাপ হয়ে থাকে সেগুলো আলাদা রাখা হয়, আর যেগুলো বিষমুক্ত সাপ হয়ে থাকে সেগুলোকে আলাদা রাখা হয়। আর প্রতিদিন সাপগুলোকে ব্যাঙ সহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেওয়া হয়। সাপের জন্য যে ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয়, যাতে সবাই আরাম করে বসবাস করতে পারে, ঘরের মতন অনুভব হয়। এছাড়া সেখানকার তাপমাত্রা গরম রাখা হয়। যখন এদের ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এগুলোকে আলাদা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ডিম পাড়ার সমস্ত ব্যবস্থা থাকে। এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এই সমস্ত সাপগুলো সেখানে থাকে। তারপর এই ছোট ছোট সাপগুলোকে আলাদা করা হয়। যখন এই সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্যে থেকে বিষ বের করা হয়। পরে এই বিষ ওষুধ কোম্পানি কিনে নেয়, আর এখান থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে। পরবর্তীতে এই সাপের মাংস করা হয়, আর এগুলোকে মার্কেটে বিক্রি করা হয়। যে সমস্ত সাপগুলো বিষমুক্ত হয়ে থাকে সেগুলোকে আলাদাভাবে মার্কেটে বিক্রি করা হয়। এগুলোকে মেরে এর ভেতর থেকে আবর্জনা পরিষ্কার করা হয়। তারপর এগুলোকে বাজারজাত করা হয়। থাইল্যান্ড, জাপান এবং চীনে সাপের মাংস এবং স্যুপ খুবই জনপ্রিয়। বিশেষ করে চীন, জাপান এবং ইন্দোনেশিয়াতে এই খাবার খুবই জনপ্রিয়। তাছাড়া যে সমস্ত সাপের চামড়াগুলো অনেক মোটা হয়ে থাকে, ভালো কোয়ালিটির হয়ে থাকে, সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই ফ্যাক্টরিতে চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং জ্যাকেট। এগুলো নিজের দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটে বিক্রি করা হয়। এছাড়া এই সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয়। এগুলোকে চায়নার মানুষ শরবত করে খায়। এছাড়া সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, ওগুলোকে আলাদাভাবে রৌদ্রে শুকানো হয়, আর ঐতিহাসিক ওষুধ তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি দামি ওষুধ তৈরি করা হয়। মানে সাপের কোনো কিছু ফেলে দেওয়া হয় না। সাধারণ সাপের থেকে